সম্পদ গোপন ও কর ফাঁকি দিতে পদে পদে জালিয়াতির আশ্রয় নিয়েছেন আলোচিত ব্যবসায়ী নজরুল ইসলাম মজুমদার। ভুয়া দলিল তৈরি করে মাছের খামার থেকে 215 কোটি টাকা আয় দেখিয়েছেন এই ব্যবসায়ী নেতা। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের অনুসন্ধানে উঠে এসেছে এমন তথ্য। অভিযোগ উঠেছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর আয়কর কর্মকর্তাদের যোগসাজশে পার পেয়েছেন তিনি। সরকারের পক্ষে থেকে একটা প্রপোজাল ছিল, চাপ ছিল না। 2019-20 অর্থ বছরের আয়কর রিটার্নে নিজেকে মাছের খামারি দাবি করেন নজরুল ইসলাম মজুমদার। কোম্পানির নাম মজুমদার ফিশারিজ। তথ্য দেন খুলনার দাকোপ ও সাতক্ষীরায় 1150 হেক্টর জমিতে চিংড়ি ও কার্প জাতীয় মাছ চাষ করার। মাছ বিক্রি করে এক বছরেই আয় 202 কোটি টাকা, যেখানে খরচ 91 কোটি টাকা। খামারের জন্য দাকোপের কালীনগরের শ্রীনগরের দুই ব্যক্তির কাছে পুকুর চুক্তি নেয়ার দলিল আয়কর রিটার্নে জমা দেন নজরুল ইসলাম। দলিল অনুযায়ী হরিচরণ রায়ের পুত্র যোগেশ চন্দ্র রায়ের কাছে 615 বিঘা জমি লিজ নেন তিনি। তবে যোগেশ চন্দ্র জানান এত জমি তার নেই, আর জমি কাউকে লিজও দেননি। চেনেন না নজরুল ইসলাম মজুমদারকেও। আমার মাত্র 10 থেকে 12 বিঘা সম্পত্তি আছে, এবং তার ভিতর দিয়েও এই যে সম্পত্তির কথা উল্লেখ করা হয়েছে সম্পূর্ণ ফলস এবং মিথ্যা কথা, এবং এখানে 2000 সাল থেকে ঘের বলতে কোনো কিছুই নাই। এই এলাকার রইসুদ্দিন গাজীর ছেলে আব্দুর রশিদ গাজীর কাছে 3000 বিঘা জমি লিজ নেয়ার দলিল আয়কর রিটার্নে দেখান নজরুল ইসলাম। স্থানীয়রা জানান শ্রীনগরে ওই পরিচয়ের কোনো ব্যক্তি নেই, এত বেশি জমির মালিকও কেউ নেই। আমাদের এই দাকোপ থানা বা 5 নম্বর 6 নম্বরের ভিতরে এরকম ঘের নাই। এই ব্যক্তি আমাদের এলাকায় না, আর এই 3-4 হাজার বিঘা জমি আমাদের এখানে না, আর ওনার এরকম কোনো 3-4 হাজার বিঘা জমির মালিক এখানে নাই। পরের বছর অর্থাৎ 2020-21 অর্থ বছরেও মৎস্য খামার থেকে 13 কোটি টাকা আয় দেখান নজরুল ইসলাম। এনবিআর কর্মকর্তারা জানান মাছ চাষের মাধ্যমে বিশাল অঙ্কের অর্থ বৈধ করার বিষয়ে আপত্তি তোলেন অনেকেই। বিষয়টি গড়ায় আয়কর আপিল ট্রাইব্যুনালেও, কিন্তু শেষ পর্যন্ত ছাড় পান নজরুল। আপনারাই তো বলেন, মিডিয়াতে তো আসে যে কোন কোন প্রসপেক্টিভ ট্যাক্স ফাঁকিবাজ যারা, তাদেরকে এটা আমরা প্রায়োরিটি ঠিক করে ধীরে ধীরে এটা করব। মাছ উৎপাদন বাড়াতে আয়করে ছাড় দেয় এনবিআর। তখন আয় 30 লাখের বেশি হলে কর ছিল মাত্র 10%। কর কম হওয়ায় অনেকেই এ খাতের মাধ্যমে অবৈধ সম্পদ বৈধ করার সুযোগ নেন। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আনসারুল আলম পেশায় একজন টিন ব্যবসায়ী। চট্টগ্রামের আসাদগঞ্জে তার টিনের দোকান। এই আনসারুল আলম দুটি ব্যাংক থেকে ঋণ নিয়েছেন প্রায় 2000 কোটি টাকা। নির্ধারিত সময়ের 3 বছর পরও শোধ করেননি ঋণ। জানা গেছে প্রভাবশালী ব্যবসায়ী এস আলম গ্রুপের কর্ণধার সাইফুল আলম মাসুদের ফুফাতো ভাই তিনি। সোমবার সকালে দেশ থেকে পালাতে গিয়ে ধরা পড়েছেন পুলিশের হাতে। আনসারুল আলম একসময় চাকরি করতেন এস আলম গ্রুপে। পরে আসাদগঞ্জে আনসার এন্টারপ্রাইজ ও ইনহেরেন্ট ট্রেডিং নামে দুটি দোকানে ঢেউটিন বিক্রি করেন তিনি। দুই দোকানে পেয়েছেন আলাদিনের চেরাগ। ঢেউটিন আমদানিকারক সেজে প্রথমে ইসলামী ব্যাংক থেকে 2021 সালে নিয়েছেন 1630 কোটি টাকা। 10 দিনের মাথায় জনতা ব্যাংক থেকে নেন আরও 340 কোটি টাকা। 1 বছরের ঋণ 4 বছরও শোধ করেননি। সাম্প্রতিক পট পরিবর্তনে গা ঢাকা দেওয়া আনসারুল সোমবার ঋণের টাকা শোধ না করেই দেশ থেকে পালাতে চেষ্টা করেন। দুবাই যেতে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আসলেই ধরা পড়েন গোয়েন্দাদের জালে। পরে তাকে হস্তান্তর করা হয় পতেঙ্গা থানায়। আমাকে ইমিগ্রেশন পুলিশ বুঝাই দিছে তাদের হাজতখানা নাই, আমি হাজতখানায় রাখছি, পরবর্তী নির্দেশ যেভাবে আসবে ওইভাবে সামনের দিকে পাঠাবো। আনসারুল আলম চৌধুরী নিজেকে ট্রেডিং ব্যবসায়ী হিসেবে পরিচয় দিয়ে এসব ঋণ নিলেও এস আলমের পক্ষ হয়ে ব্যাংকের টাকাগুলো নিয়েছেন বলে মনে করেন সচেতন সমাজ। ব্যাংকিং, অর্থনীতি, বাণিজ্য, শিল্প, শিক্ষা কোনো সেক্টরই অক্ষত রাখে নাই, সুস্থ রাখে নাই, সবই অসুস্থ। ফলশ্রুতিতে এস আলম গংদের কারণে আজকে দেশ একেবারে প্যারালাইজড। ইসলামী ও জনতা ব্যাংকের 1970 কোটি টাকার ঋণ সহ আনসারুল আলম আরও কয়েকটি ব্যাংকে কয়েক হাজার কোটি টাকার ঋণ রয়েছে বলে জানা গেছে। আব্দুল্লাহ রাকিব, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। সারা দেশে চিকিৎসকদের কর্মবিরতি আংশিক প্রত্যাহার করা হয়েছে। সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত চালু থাকবে বহির্বিভাগ। আজ থেকে সীমিত আকারে চলবে ডাক্তারদের ব্যক্তিগত চেম্বার সহ অন্যান্য সেবা। সোমবার বিকেলে সংবাদ সম্মেলনে এই ঘোষণা দিয়েছেন চিকিৎসকেরা। টানা 2 দিন বহির্বিভাগ বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েন রোগীরা।
সোমবার দুপুর 12টা। ঢাকা মেডিকেলের বহির্বিভাগ প্রায় রোগীশূন্য, অথচ এখানে প্রতিদিন চিকিৎসা নেন 4 থেকে 5 হাজার রোগী। ঢাকার বাইরে থেকেও অনেকে মেডিকেলে গিয়ে সেবা না পেয়ে ফিরে গেছেন। এদিকে রুটিন অস্ত্রোপচারও বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েন রোগীরা। 3 দিন ধরে কোনো ডাক্তার নাই, উনি এখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। রিপোর্ট নিয়ে ঘুরতেছি, কালকে গেলাম, কালকে এখানে ডাক্তার পাইনি, হয়রানি, আজকেও ডাক্তার পাইনি। পায়ে সমস্যা, এটার জন্য ডাক্তার দেখাইছি। এটা দেখানোটা জরুরি, আমি হাঁটা চলা করতে পারি না। হাসপাতাল এলাকায় চিকিৎসক সহ সবার নিরাপত্তায় নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। সেনা সদস্যদের পাশাপাশি আছেন র্যাব ও বিজিবি সদস্যরা। এতে সন্তোষ প্রকাশ করে সোমবার বিকেলে সংবাদ সম্মেলনে চিকিৎসকেরা জানান, সব হাসপাতালে সকাল 8টা থেকে 10টা পর্যন্ত অবস্থান কর্মসূচি চলবে। এরপর 3 ঘন্টা খোলা থাকবে বহির্বিভাগ। এখানে যে সন্ত্রাসীরা গ্রেপ্তার হয়নি তাদের অতি দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে, যেন এই ধরনের অপরাধ আর কোথাও না হয়। এদিকে স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ঢাকা মেডিকেলে অবহেলায় রোগী মৃত্যুর অভিযোগের সত্যতা পাওয়া যায়নি। দুটো দাবির প্রেক্ষিতেই তো তার আন্দোলনে গিয়েছিল, দুটো দাবি কিন্তু অ্যারেস্ট হয়েছে, আরও প্রয়োজনে হবে, সংশ্লিষ্ট সবাই হবে। আর নিরাপত্তা ব্যবস্থা ইতিমধ্যে জোরদার করা হয়েছে। নিরাপত্তাটা খুবই জরুরি এবং এই মুহূর্তে যদি এই নিরাপত্তা জোরদার না করা হয় তাহলে স্বৈরাচারের দোসররা যে কোনো সময় যে কোনো দুর্ঘটনা ঘটাইয়া দিতে পারে। ঢাকা মেডিকেলে শনি ও রবিবার 3 দফা হামলার শিকার হন চিকিৎসকেরা। এর প্রতিবাদে সারা দেশে কর্মবিরতির ডাক দেন তারা। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সরকারি কর্মচারীরা সম্পদের তথ্য কিভাবে দাখিল করবেন তা ঠিক করতে একটি কমিটি গঠন করা হয়েছে। 5 সদস্যের কমিটিতে নেতৃত্ব দেবেন দুর্নীতি দমন কমিশনের সচিব। জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মোখলেসুর রহমান জানান, 7 দিনের মধ্যে সম্পদের তথ্য জমা দেওয়ার প্রক্রিয়া ঠিক করবে। সোমবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। সরকারি কর্মচারী রয়েছে প্রায় 15 লাখ। এর মধ্যে যারা কর দেওয়ার যোগ্য তাদের আয়কর রিটার্ন দাখিল করতে হয়, কিন্তু এখন সম্পদের তথ্য দিতে হবে সবাইকে। এ নিয়ে কাজ শুরু করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। কিভাবে তারা সম্পদের তথ্য দেবেন সেটা ঠিক করতে একটি কমিটিও করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব জানান, যারা তথ্য দেবেন না তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। এখানে দুইটা জিনিস ক্লিয়ার থাকবে, স্থাপন সম্পদ সম্পত্তি কি বোঝায়, অস্থাপন সম্পত্তি কি, এর বাইরে থাকলে আরেকটা থাকবে অতিরিক্ত। আমরা 2 সিস্টেমে সরকার চলে। ফাইন্যান্সিয়াল ইয়ার এখনও আমাদের জুলাই জুন, আর আমাদের একাডেমিক অথবা ইয়ার ক্যালেন্ডার জানুয়ারি ডিসেম্বর, তা আমরা ইয়ারটা বলে দেব। তিনি আরও জানান, 1 সপ্তাহের মধ্যে 25 জেলায় জেলা প্রশাসক নিয়োগ দেওয়া হবে। 600 কর্মকর্তার মধ্য থেকে তাদের বাছাই করা হচ্ছে। সামারি করে এই যে 25 জন তোলা হয়েছে এখান থেকে প্রথম দিতে হবে, আর এরপরে আরও যে তোলা হবে। আমি যদি একটু লম্বা টাইম নিয়ে বলি তাহলে আপনাদের কোশ্চেন থাকবে না। উইদিন এ উইক ইট উইল বি ডান। উইদিন এ উইক ফিল্ডের যে ডিসি শর্ট অথবা তুলে আনা হয়েছে ইট উইল বি ডান, এটা দিয়ে দেওয়া হবে। প্রশাসনের গতি বাড়াতে নানা পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানায় জনপ্রশাসন মন্ত্রণালয়। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শেখ হাসিনা সরকার পতনের পর থেকে আত্মগোপনে চলে গেছেন গাজীপুর আওয়ামী লীগের বেশিরভাগ নেতাকর্মী। এই অবস্থায় শিল্প এলাকার কলকারখানা ও ঝুট ব্যবসার একচেটিয়া নিয়ন্ত্রণ হারিয়েছে তারা। আর এই সুযোগে সেসব ব্যবসার নিয়ন্ত্রণ নিতে মরিয়া বিএনপি পন্থী নেতা সহ কিছু নতুন মুখ। নারী উদ্যোক্তা রাশিদা ফারুক ইভা গ্রুপের গার্মেন্টস কারখানায় 20 বছর ধরে করছেন জুটের ব্যবসা। সম্প্রতি সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, সরকার পরিবর্তনের পরপরই টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমন তার ব্যবসার নিয়ন্ত্রণ নিতে বেপরোয়া হয়ে উঠেছেন। যদিও এসব অভিযোগ অস্বীকার করে বিএনপি নেতার দাবি, একটি মহল তার এবং দলের সুনাম নষ্ট করতে এ ধরনের অভিযোগ করছে। আমার পরিবারকে হেয় করার জন্য, আমাকে হেয় করার জন্য, আমার পদকে এবং বিএনপিকে হেয় করার জন্য প্রতিপক্ষ এই ষড়যন্ত্রের মাঝে লিপ্ত আছে, যারা আমাদের সুনাম, বিএনপির সুনাম নষ্ট করতে চাচ্ছে। সরকার পতনের পর শিল্প এলাকার বেশিরভাগ জুট ব্যবসার নিয়ন্ত্রণ হারিয়েছেন আওয়ামী লীগ পন্থীরা। এখন এসব ব্যবসা দখলে নিতে তাদের সাথে বিএনপি পন্থী কয়েকটি গ্রুপের মধ্যে হামলা, সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনা ঘটছে।
আমাদের একটা নিরাপত্তারও ব্যবস্থা আছে, মানে এইগুলো যদি হয় তাহলে তো সবারই মনের ভিতরে আতঙ্ক থাকে, ভয় থাকে। একজনের আকর্ষণ করলো, আকর্ষণটা আমার শরীরে লাগলো, আমি তো নিরহ লোক হয়ে তাহলে আমি তো বিপদগ্রস্ত হইলাম। বিএনপির শীর্ষ নেতারা বলছেন, যারা দলীয় প্রভাব খাটিয়ে জুট ব্যবসার নিয়ন্ত্রণ ও চাঁদাবাজি করছেন তাদের বিরুদ্ধে নেওয়া হচ্ছে সাংগঠনিক ব্যবস্থা। আমার দ্বারা মানুষের রাজনীতি যদি ক্ষতি হয়, অস্থির থাকে, তাহলে সেটা রাজনীতি করা উচিত না তার। আমি দলের সকল নেতাকর্মীদেরকে চেষ্টা করতেছি এবং আমাদের দলের মধ্যে আছে তাদের ইতিমধ্যে বহিষ্কার করা হয়েছে। গাজীপুরে 2000-এর বেশি তৈরি পোশাক কারখানা রয়েছে। এসব কারখানায় জুট মালামালের ব্যবসার সঙ্গে জড়িত 3000 মানুষ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বন্যার কারণে লক্ষ্মীপুরে প্রায় 600 শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান বন্ধ রয়েছে। ঘরবাড়ি থেকে পানি না নামায় প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়গুলো ব্যবহৃত হচ্ছে আশ্রয়কেন্দ্র হিসেবে। ফলে সিলেবাস শেষ করা নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। সন্তানদের পড়াশোনা নিয়ে উদ্বিগ্ন শিক্ষক ও অভিভাবকরা। 20 আগস্টে পানি প্রবেশ করে সদর উপজেলার বাঙ্গাখা 2 নম্বর সরকারি প্রাথমিক ও মাধ্যমিক উচ্চ বিদ্যালয়ের মাঠ ও ভবনের নিচতলায়। সেই থেকে বন্ধ পাঠদান। বিদ্যালয় ভবন দুটোর উপরতলায় আশ্রয় নিয়েছে বানভাসীরা, আছে গবাদি পশুও। বন্যার পানিতে ক্ষতিগ্রস্ত হয়েছে ঘরবাড়ি, রাস্তাঘাট ও ফসলি জমি। প্রায় 600 শিক্ষা প্রতিষ্ঠানে বন্ধ রয়েছে পাঠদান। সব বিদ্যালয়ে আশ্রয় নিয়েছে বন্যা দুর্গতরা। শিক্ষা প্রতিষ্ঠানে স্বাভাবিক কার্যক্রম নিয়ে দুশ্চিন্তায় শিক্ষার্থী, অভিভাবকরা। পানিতে বন্যায় সবকিছু ডুবে গেছে এবং কি স্কুল মাদ্রাসাগুলো ডুবে গেছে, তাই জন্য স্কুল মাদ্রাসা খোলা হচ্ছে না। স্কুলের বারান্দায় গরু রাখা হয়েছে, আমাদের স্কুল কবে খুলবে সেটা আমরা নিজেও জানি না। পড়ালেখা হইতেছে না, মানুষের ছাত্রদের অনেক কষ্ট করতেছে, তারা স্কুলে আসতে পারতেছে না। ক্ষতিগ্রস্ত বিদ্যালয় সংস্কারের সহায়তা চেয়েছেন শিক্ষা কর্মকর্তারা। শিক্ষক যারা আছে তারা মনিটরিং করতেছে, বাসায় খোঁজখবর রাখতেছে শিক্ষার্থীদের, তাদের বাসায় পানির অবস্থান কীরকম, তারপরে মা বাবার সাথে যোগাযোগ করতেছে, তাদের কোনো সমস্যা হচ্ছে কিনা, পড়াশোনা করতেছে কিনা, পাশাপাশি এগুলোর বিষয়ে আমাদের অলরেডি সবসময় খোঁজখবর রাখছে। জেলার 1000 প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় এবং মাদ্রাসায় শিক্ষার্থী সংখ্যা প্রায় 4 লাখ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বন্যার বিষয়ে আরো জানাতে চাঁদপুর ও ফেনী থেকে যুক্ত হয়েছেন সহকর্মীরা। প্রথমে চাঁদপুর থেকে জানাবেন সহকর্মী মনিরুজ্জামান বাবলু। বাবলু, চাঁদপুরে বন্যা পরিস্থিতি এখন কোন দিকে যাচ্ছে? নতুন করে অবনতির কোনো চিত্র আছে কিনা? সার্বিক পরিস্থিতি জানাবেন। চাঁদপুরের বন্যা পরিস্থিতির এই মুহূর্তে বৃষ্টি হলো বড় বাধা। পানি কমছে এবং জলাবদ্ধতা কমছে বলে আমরা দেখতে পাচ্ছি গত 3 দিন ধরে। এই পানি কমলেও কিন্তু দুর্ভোগের সীমা নেই। যারা আশ্রয়কেন্দ্রে ছিলেন এবং যারা বন্যার্থ ছিলেন তারা এখন নিজের বসত ঘরে উঠাটাই অনেক কষ্টদায়ক হয়ে উঠছে, তার কারণ তাদের যে বসত ভিটা রয়েছে সেটি কিন্তু স্যাঁতস্যাঁতে অবস্থা এবং ঘরের যে চারপাশে যে চারপাশ সেগুলো ভেঙে পড়ার উপক্রম হয়ে পড়েছে। এই হিসাবে কিন্তু জেলা ফরিদগঞ্জ, হাজীগঞ্জ, শাহরাস্তি এবং কচুয়া কিছু অংশ সহ প্রায় 3000-এর মতো বসত ঘরই বিনষ্ট হয়েছে। আমরা যারা বন্যার্থ কবলিত হয়েছেন তাদের সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতির এখন যে দৃশ্যমান হয়ে উঠছে সেটা কৃষি খাতে, যেখানে বীজতলা ধানের যে বীজতলা ছিল সেগুলো বিনষ্ট হয়ে গেছে। আমরা দেখেছি মতলবের যে ভেড়িবাঁধ রয়েছে সেখানে জলাবদ্ধতার কারণে বীজতলা নষ্ট হয়। সেখানে গতকাল আমরা দেখেছি কৃষকদের মাঝে বীজ পুনর্বাসনের জন্য বীজ বিতরণ করা হয়েছে সরকারিভাবে। এছাড়া বিভিন্ন উপজেলায় যে ক্ষতিগ্রস্ত হয়েছে সেখানে কৃষি বিভাগ থেকে বীজ দেওয়া এবং তাদের কৃষি খাতে পুনর্বাসনের জন্য পরামর্শ এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। মৎস্য খাত একই অবস্থা এবং সকল ক্ষেত্রেই একই অবস্থা, পুনর্বাসনের জন্য পরামর্শ ব্যবস্থা করা হচ্ছে। এছাড়া স্বেচ্ছাসেবী সংগঠনগুলো তাদের যে ত্রাণ দেওয়ার সেই কার্যক্রম তারা অব্যাহত রেখেছেন। আমরা দেখেছি শাহরাস্তিতে সবচেয়ে বেশি সমস্যা নলকূপের সমস্যা। নলকূপের সেখানে আমরা জানি দেশের সবচেয়ে বেশি আয়রন যুক্ত উপজেলা শাহরাস্তি উপজেলা, সেখানে প্রায় 1600 কল বিনষ্ট হয়েছে, ক্ষয়ক্ষতি হয়েছে। আমাদেরকে জনস্বাস্থ্য প্রকৌশলী থেকে জানানো হয়েছে তারা সেই ইউনিসেফ সহ তারা সেই বিশুদ্ধ পানির ব্যবহারের জন্য দ্রুতই কার্যক্রম শুরু করবেন। এবং হাজীগঞ্জ উপজেলার যে 3টি ইউনিয়নে ক্ষয়ক্ষতি হয়েছে সেখানে বন্যার্থদের মাঝে বেশিরভাগই দারিদ্র পরিবারগুলো তাদের বসতঘর নির্মাণ নিয়ে তারা বেকায়দায় পড়ছেন। চাঁদপুরে আসলে সার্বিকভাবে কিন্তু প্রায় 300 কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জেলা প্রশাসন থেকে আমাদেরকে জানিয়েছেন। এই ছাড়া যদি আমরা বলে থাকি যে ত্রাণ বিতরণে যে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর পাশাপাশি রাজনৈতিক
নেতৃবৃন্দরাও কিন্তু বিভিন্ন বন্যার্থদের মাঝে ত্রাণ সহায়তা দিয়ে আসছেন। চাঁদপুর থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। বাবলু, আপনি সাথেই থাকবেন। এবার ফেনী থেকে বন্যা পরিস্থিতি নিয়ে জানাবেন সহকর্মী সমীর উদ্দিন। সমীর, ফেনীতে বৃষ্টিপাত হচ্ছে কিনা, সার্বিক বন্যার পরিস্থিতি জানতে চাই, ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে জানাবেন। ফেনীতে গত রাতে কিন্তু বৃষ্টি হয়েছিল, সকালে আকাশ মেঘলা থাকলেও এই মুহূর্তে আকাশ কিন্তু পরিষ্কার আছে, রোদ উঠেছে। আমরা আসলে এসেছি এই মুহূর্তে ফেনী সদর উপজেলার কাজিরবাগ ইউনিয়নের একটি মিথ্যা বাড়িতে। সেখানে আবু তাহের নামে একজন ব্যক্তি আছেন, তিনি প্যারালাইজড হয়ে ঘরে বন্দী আছেন। তার পরিবার এখনো এই ঘরে ঢুকতে পারে নাই, তারা এখনো অন্যের ঘরে বসত করছেন। তাদের আসলে রান্না বান্নার সেই উপক্রমটুকু নাই। তার যে ঘরটি ছিল, ঘরটি হেলে পড়েছে, যে কোনো মুহূর্তে তার ঘরটি পড়ে যেতে পারে। এবং তার বাড়িতে এখন যে পরিমাণ কাদা, সেই পরিমাণ কাদাতে আসলে তারা বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে। তাদের ঘরের যে সমস্ত মালামাল ছিল, এই মালামালগুলো পানিতে ভিজে গেছে, নষ্ট হয়ে গেছে। এরা এখন কোন রকমে শুকানোর চেষ্টা করছে, কিন্তু রোদ বৃষ্টির যে খেলা, সেই খেলায় তাদের এই ঘরের আসবাবপত্র এবং ল্যাপ তোশক এই বিষয়গুলো তারা এখনো শুকাতে পারছে না। ফলে তাদের আগামী দিনগুলোতে কিভাবে যাবে সে নিয়ে তারা দুশ্চিন্তায় আছেন। তারা রান্না করছেন অন্যের ঘরে, কোন রকমে খেয়ে পরে বসে আছেন। তবে তারা চাচ্ছেন যে সরকারি মতে যদি তাদের ঘরে এসে তাদের কি পরিস্থিতি সেটা দেখে পরিসংখ্যান করে যদি সহায়তা করা যেত, তাহলে তাদের ঘরটা কোনোভাবে তুলতে পারতো। এছাড়াও কাজিরবাগের বেশ কয়েকটি বাড়ি আমরা দেখেছি, যে সমস্ত বাড়িগুলো মাটির ঘর ছিল, সব ম্যাক্সিমাম মাটির ঘরগুলো ভেঙে পড়েছে। এছাড়াও যদি আপনাকে বলি, ফেনীর বন্যা পরিস্থিতি উন্নতি হলেও ফুলগাজী, দাগনভূঞা এবং সোনাগাজীতে পানির পরিমাণ ধীরে ধীরে কমছে। কারণ হচ্ছে এখানে মুসাপুর ক্লোজার গার্ড যেটি, এটি বন্যার স্রোতে ভেঙে পড়ার কারণে সেই ভাঙা স্থান দিয়ে এখন জোয়ারের পানি ঢুকছে। পরে যেই পানিগুলো আসলে যাওয়ার কথা, সেগুলো গিয়ে আবার নতুন পানি ঢুকছে, যার প্রেক্ষিতে দাগনভূঞাতে অনেক পানি এখন আর নামছে না। ফলে মানুষজন সেখানে দুর্ভোগ আছে। আমাদেরকে জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে এখনো প্রায় 10,000 মানুষ বিভিন্ন আশ্রয় কেন্দ্রগুলোতে আশ্রয় নিয়েছে, সেখান থেকে মানুষ ঘরে ফিরে নেই। আর যে জায়গাগুলোতে ঘরে ফিরেছে, সেখানে তাদের আসলে বসবাস করা একেবারে অনুপযোগী হয়েছিল। আমরা দেখেছি ছাগলাইয়া, দাগনভূঞা এবং ফুলগাজী, ফসুরামের অবস্থা একেবারে খারাপ। আমরা দেখেছি সীমান্তবর্তী এলাকা ফসুরাম, সেখানে বানের যে পরিমাণ স্রোত ছিল, সেই স্রোতে মানুষের রাস্তাঘাট সবে ভাসিয়ে নিয়ে গেছে। এখন দরকার রাস্তাঘাট মেরামত করা, তবে তাদের জীবনযাত্রা শুরু হবে সুন্দরভাবে যদি রাস্তাঘাট মেরামত না করা যায়। আর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের 89 একটি পয়েন্টে ভেঙে গেছে, এটি মেরামত না করলে আবারও বন্যার কবলে পড়বে। এই ছিল আমার কাছে ফেনীর বন্যার সর্বশেষ পরিস্থিতি। চাঁদপুর ও ফেনী থেকে বন্যা পরিস্থিতির সর্বশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মীরা। মাত্র 1.5 কিলোমিটার এলাকায় বাঁধের অভাবে প্রতি বছরই বর্ষা মৌসুমে যমুনার পানি ঢুকে প্লাবিত হয় সিরাজগঞ্জ সদরের 6টি গ্রাম। কয়েক মাস পানিবন্দী থাকতে হয় তাঁতপল্লীর 6 শতাধিক পরিবারকে। এলাকাবাসীর দাবির মুখে বাঁধ নির্মাণের সম্ভাব্যতা যাচাই শুরু করেছে পানি উন্নয়ন বোর্ড। বাঁধ না থাকায় এবারও বর্ষায় যমুনা নদীর পানি ঢুকে তলিয়ে গেছে সিরাজগঞ্জ সদর উপজেলার সায়দাবাদ ও কালিয়াহরিপুর ইউনিয়নের 6টি গ্রাম। প্রতি বছরই এভাবে 2 থেকে 3 মাস পানিবন্দী থাকতে হয় বাসিন্দাদের। তাঁতপল্লীতে 6 শতাধিক পরিবারের প্রায় 10 থেকে 12,000 মানুষের বসবাস। বন্যার পানিতে তাঁত যন্ত্র, সুতাসহ নানা সামগ্রী নষ্ট হওয়ায় বছর বছর বিপাকে পড়তে হচ্ছে তাদের। তাই দ্রুত বাঁধ নির্মাণের দাবি গ্রামবাসীর। এই যে আঙ্গুর একটা দরকার, যদি সামনে যদি একটু বেরিবাদের করে তালিকার আমগর এই তাঁত শিল্প না বাঁচব। 1.5-2 কিলোমিটার হবে বাঁধটা। এটা দিলি গাড়ি ইনশাল্লাহ মনে করেন যে শখপুরি নাথপুর পর্যন্ত স্বস্তি থাকবো। আমাদের বেরিবাদও যদি হয়, তাহলে আমরা নিচু বাড়িতে নিচু ঘর দিয়ে আমরা থাকতে পারবো, বসবাস করতে পারবো। গরু ছাগল হাঁস মুরগি ছেলে পেলে নিয়ে খুব আমরা দুর্ভিক্ষর মধ্যে আছি। মাত্র 1.5 কিলোমিটার এলাকা বাঁধ দিলেই তাঁতপল্লীতে বানের পানি প্রবেশ বন্ধ করা সম্ভব। এরই মধ্যে সম্ভাব্যতা যাচাই শুরু করেছে পানি উন্নয়ন বোর্ড। জনগণের চাহিদা থাকে, আমরা একটি ফিজিবিলিটি করে দেখব যে এই প্রকল্প আমরা হাতে নিতে পারি কিনা। তো আমরা যদি দেখি যে আসলে প্রকল্পটি
ফিজিবিলিটিতে আসে তাহলে আমরা একটি প্রকল্পের মাধ্যমে এই এলাকাগুলিকেও বন্যা মুক্ত করার জন্য আমাদের প্রচেষ্টা থাকবে। পানি উঠায় তাঁতিদের কাজহীন থাকতে হয় এই কয়েক মাস। বাঁধ নির্মাণ হলে বর্ষা মৌসুমেও উৎপাদন স্বাভাবিক রাখার পাশাপাশি আর্থিক লোকসান এড়ানো যাবে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ভূমিহীনদের বন্দোবস্ত বাতিল করে বরগুনায় ১৫৭ একর খাস জমি একটি বেসরকারি বিদ্যুৎ কেন্দ্রকে বরাদ্দ দেওয়া হয়েছে। কৃষি জমি হলেও অকৃষি জমি দেখিয়ে গত বছরে বরাদ্দ দেয় ভূমি মন্ত্রণালয়। প্রশাসন বলছে বিষয়টি খতিয়ে দেখা হবে। ১৯৬০ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত বিভিন্ন সময় তালতলী উপজেলার খোট্টার এলাকায় ৮২টি ভূমিহীন পরিবারকে ১৫৭ একর কৃষি খাস জমি বন্দোবস্ত দেয় সরকার। গত বছরের ২০ জুলাই বন্দোবস্ত বাতিল হয়। এক মাস পর ৩১ আগস্ট ৩০৭ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের জন্য বেসরকারি প্রতিষ্ঠান বরিশাল ইলেকট্রিক পাওয়ার কোম্পানিকে দীর্ঘমেয়াদী বন্দোবস্ত দেয়া হয়। সহায় সম্বল হারিয়ে ওইসব পরিবার এখন দিশেহারা। থাকমো কোথায়, এক আল্লাহ ছাড়া কেউ কোথায় না। সরকার তো ভূমিকে লইছিল গরিবের জন্য, হ্যাঁ তো লইছে। ২০০১ সালের কার্ডটাও আমার শেষ। হ্যাঁ এখন বলতে তোমরা আমাকে শুক্রবার পর্যন্ত টাইম দিয়ে গেছে, এই শুক্রবারের মধ্যে ঘর দুয়ার ভাঙ্গে লাবা, আর নাইলে তো যাইলে ওই রেজবি জমাদার ঘর দুয়ার ভাঙ্গে থইছে যেরকম ওইরকম ভাঙ্গে লাইবে। আমাদের কোনো জায়গা নাই যে আমরা চাষাবাদ করে খাবো। আমাদের বাড়িঘর উচ্ছেদের পায়তারা চালাইতেছে, তারা বিনা নোটিশে আমাদের ৭ দিনের মধ্যে যাইতে বলছে। এদিকে কৃষি জমিকে অকৃষি জমি দেখিয়ে বিদ্যুৎ কেন্দ্রকে বরাদ্দ দেওয়ার বিষয়ে কিছু বলেনি ভূমি অফিস। তারা কেবল জানিয়েছে ভূমিহীনরা বন্দোবস্ত শর্ত মানেনি। কৃষিকাজ জমি বন্দোবস্ত যখন সরকার দেয় তখন নির্দিষ্ট শর্ত সাপেক্ষে দেয়। যিনি এই বন্দোবস্ত গ্রহীতা থাকবেন তিনি যদি এই বন্দোবস্তের শর্তগুলো ভঙ্গ করেন তখন অটোমেটিকলি জেলা প্রশাসক মহোদয় এটাকে খাস খতিয়ানভুক্ত করতে পারেন। জেলা প্রশাসন জানিয়েছে বন্দোবস্ত দেওয়ার বিষয়টি খতিয়ে দেখা হবে, পাশাপাশি পুনর্বাসনে নেওয়া হবে ব্যবস্থা। কিছু বিষয় হয়তো থাকতে পারে, সেগুলো হয়তো আমরা খতিয়ে দেখছি যে এই বন্দোবস্তগুলো আসলে প্রপারলি দেওয়া হয়েছে কিনা, এটা একটা বিষয়। এই বন্দোবস্ত যদি প্রপারলি দেওয়া হয়ে না থাকে আর যদি কোনো মামলা চলমান থাকে, সেক্ষেত্রে মামলা নিষ্পত্তি হওয়ার পর হয়তো আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পারবো। তৎকালীন জনপ্রতিনিধিদের কাছে গিয়ে তখন কোনো সমাধান পাননি বলে জানান সুবিধাবঞ্চিতরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। দেখছেন ইন্ডিপেন্ডেন্ট সংবাদ। স্টিকি অ্যাডিসিভ জোড়া লাগায় সবকিছু। হামাসের হাতে ৬ জিম্মির মৃত্যুর ঘটনায় ইসরায়েলিদের কাছে ক্ষমা চেয়েছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইসরায়েল জুড়ে বিক্ষোভ ও ধর্মঘটের পর সোমবার ব্যর্থতার দায় স্বীকার করেন তিনি। এ সময় ইসরায়েলি সেনাদের গাজা মিশর সীমান্তের ফিলাডেলফি করিডোর নিয়ন্ত্রণের উপর জোর দেন নেতানিয়াহু। অন্যদিকে গাজায় হামলা চলতে থাকলে বাকি জিম্মিদেরও কফিনে করে ফেরত পাঠানো হবে বলে হুঁশিয়ারি করেছে হামাস। বন্দি বিনিময় চুক্তির বদলে ইসরায়েল সামরিক চাপ সৃষ্টি করে জিম্মিদের ফেরত চায় বলে অভিযোগ গোষ্ঠীটির। এর আগে জিম্মিদের মুক্তিতে নেতানিয়াহু প্রশাসন যথেষ্ট কাজ করছে না বলে অভিযোগ করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এদিকে ইসরায়েলের কাছে অস্ত্র রপ্তানির ৩৫০টির মধ্যে ৩০টি লাইসেন্স স্থগিত করেছে যুক্তরাজ্য। আন্তর্জাতিক মানবাধিকার আইন লঙ্ঘনের ঝুঁকি থাকায় এমন পদক্ষেপ। কলকাতার আরজি কর মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার সন্ধ্যায় তাকে গ্রেপ্তার করে সিবিআইয়ের দুর্নীতি দমন শাখা। চিকিৎসক হত্যা ধর্ষণের ঘটনার জেরে ১৫ দিনের জিজ্ঞাসাবাদ শেষে গ্রেপ্তার হলেন সন্দীপ। আর্থিক দুর্নীতির মামলায় তার গ্রেপ্তার দেখানো হয়েছে বলছে বিভিন্ন সূত্র। মঙ্গলবার সন্দীপকে আদালতে তোলার কথা রয়েছে। এদিকে সন্দীপ ঘোষের গ্রেপ্তারের খবরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন আন্দোলনরত চিকিৎসকরা। দোষীরা দ্রুত ধরা পড়বে বলে আশা তাদের। 15 আগস্ট থেকে দফায় দফায় সিবিআইয়ের জেরার মুখে পড়েন সন্দীপ ঘোষ। তার বাড়িতে তল্লাশি চালিয়ে বেশ কিছু নথি উদ্ধার করা হয়। আরজি কর হাসপাতালে চিকিৎসক হত্যার ঘটনা সহ একাধিক দুর্নীতির বিষয়েও কলকাতা হাইকোর্টের নির্দেশ অনুযায়ী তদন্ত শুরু করে সিবিআই। 9 আগস্ট কলকাতার আরজি কর হাসপাতাল থেকে উদ্ধার হয় এক চিকিৎসকের মরদেহ। তাকে ধর্ষণ ও হত্যার অভিযোগ উঠেছে। এরপর থেকে শুরু হয় আন্দোলন। সেই চাপে পড়ে গত 12 আগস্ট পদত্যাগ করেন সন্দীপ। গুলি ও বোমা হামলায় ফের অশান্ত ভারতের মণিপুর। রোববার রাজ্যের রাজধানী ইম্ফলে দুর্বৃত্তের গুলিতে এক নারী সহ 2 জন নিহত হয়েছে। আহত হয়েছে 10 জন। তাদের মধ্যে 2 পুলিশ সদস্যও রয়েছেন। সোমবার এ তথ্য দিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি।
এতে বলা হয়, স্থানীয় সময় রোববার দুপুর 2:30টার দিকে কুকি জনগোষ্ঠী অধ্যুষিত কাংপোকপি জেলার নাখোজাং গ্রাম থেকে মেইতেই অধ্যুষিত ইম্ফল পশ্চিমের কাদাংবন্দের দিকে গোলাগুলি শুরু হয়। এ সময় গুলিবিদ্ধ হন এক নারী ও তার 12 বছরের মেয়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও অতিরিক্ত বাহিনী। সন্ধ্যা 6টা পর্যন্ত চলে এই গোলাগুলি। এদিন মণিপুরে ড্রোনের মাধ্যমে বোমা হামলা চালানোর অভিযোগ উঠেছে। বর্ডার সিকিউরিটি ফোর্স বিএসএফ স্টেশনের খুব কাছেই বোমা হামলার ঘটনা ঘটে। 2023 সালের মে মাস থেকে মণিপুরে কুকি এবং মেইতেই এর মধ্যে সাম্প্রদায়িক সংঘর্ষ চলছে। প্রাণ হারিয়েছে কয়েকশো মানুষ। পূর্ব ইউক্রেনে রাশিয়ার সেনারা দ্রুত অগ্রসর হচ্ছে বলে জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মস্কোর বাহিনী দিনে কয়েক বর্গ কিলোমিটার এলাকা দখল করছে বলে দাবি তার। দনবাস এলাকায় রুশ সেনারা দীর্ঘদিন এত অগ্রগতি পায়নি বলেও জানান পুতিন। বার্তা সংস্থা রয়টার্স বলছে, অভিযান শুরুর পর এখন পর্যন্ত ইউক্রেনের 18% অঞ্চল দখল করেছে রাশিয়া। এদিকে সোমবার রাজধানী কিয়েভ সহ ইউক্রেনের বিভিন্ন শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে মস্কো। এসব হামলায় ঘটেছে বেসামরিক হতাহতের ঘটনা। এর আগে ইউক্রেনের খার্কিভে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় 5 শিশু সহ অন্তত 47 জন আহত হয়। সাংবাদিকদের মাঠের পারফরমেন্স ছাড়াও খেলায় নানা অনিয়ম অসঙ্গতি নিয়ে অনুসন্ধান প্রতিবেদন করার আহ্বান জানিয়েছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় গুরুত্ব দিয়েছেন তিনি। ক্রীড়াঙ্গনের সংস্কারের অংশ হিসেবে ক্রীড়া উপদেষ্টা সোমবার সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় করেন। এনএসসি ভবনে এই সভায় বিভিন্ন মিডিয়ার ক্রীড়া বিভাগের প্রধান, যুগ্ম ক্রীড়া সম্পাদক, শীর্ষ ক্রীড়া সাংবাদিকরা উপস্থিত ছিলেন। সাংবাদিকরা ক্রীড়াঙ্গনে অনিয়ম অসঙ্গতি তুলে ধরার পাশাপাশি উন্নতির জন্য নানা মতামত ব্যক্ত করেন। ফেডারেশনগুলোতে সংস্কারের পাশাপাশি জাতীয় ক্রীড়া পরিষদের অনিয়ম তদন্তের বিষয়টিও আলোচনায় এসেছে। থাম্বনেইলের সাথে বা ক্যাপশনের সাথে কন্টেন্টের মিল খুঁজে পাওয়া মাঝে মধ্যে কষ্ট হয়ে যায়। ক্রীড়া ক্ষেত্রে ইনভেস্টিগেটিভ। আর এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব, এক্সে। ধন্যবাদ সবাই।